গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ একটা মিক্সড জিকে প্র্যাকটিস ক্লাস, যেখানে আমরা বিভিন্ন সাবজেক্ট থেকে জিকে প্র্যাকটিস করব। তো আপকামিং সমস্ত পরীক্ষায় তোমাদের এই ক্লাসটি কিন্তু হেল্পফুল হবে, কাজে লাগবে। তো আমরা আলোচনা শুরু করছি আমাদের 3 নম্বর প্র্যাকটিস ক্লাস। প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমাদের যে সমস্ত ক্লাস আমরা ফ্রি ক্লাস করাচ্ছি ইউটিউবে, তোমরা সেগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে যথাসময়ে কিন্তু লিংক নোটিফিকেশন পাবে। এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে করাচ্ছি। এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে এবং এই অ্যাপ খুললে পেড কোর্স এরকম একটা অপশন তুমি দেখতে পাবে। সেখানে বিভিন্ন কোর্স, নতুন কোর্স শুরু হচ্ছে, যেমন পঞ্চায়েতের উপরে একটা কোর্স শুরু হচ্ছে 1 জুন থেকে। যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে নাও, ক্লাস কিন্তু শুরু হবে। একটা লাইভ ব্যাচ, সম্পূর্ণ লাইভ ক্লাস কিন্তু তোমরা পাবে। যে সাবজেক্টগুলো এই পরীক্ষায় আছে সেই সাবজেক্ট ভিত্তিক ক্লাস কিন্তু আমরা করাবো। জিকে, ম্যাথ, বেঙ্গলি এবং ইংলিশ যে 4টে পার্ট আছে, সেইখানে সমস্ত থিওরি MCQ করানো হবে। PDF নোট তোমরা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, WBKPর জন্য একটা ফাউন্ডেশন ব্যাচ কিন্তু শুরু হচ্ছে। এটা WBKP ফাউন্ডেশন 2 ব্যাচ নাম্বার 2 2026-এ। এটা সম্পূর্ণ একটা লাইভ ব্যাচ। এই ব্যাচ 5 মাস ধরে কিন্তু ক্লাস হবে। প্রত্যেক সপ্তাহে সোম থেকে শনি প্রতিদিন কিন্তু ক্লাস থাকবে, রবিবারটা ক্লাস থাকে না। ওকে, তো প্রতিদিন 3টি বা 4টি করে ক্লাস এখানে হবে। 11 জন টিচার এখানে আছেন, পড়ানো হবে এখানে সমস্ত সাবজেক্ট ভিত্তিক তোমরা টিচার্স পাবে এবং সেখানে থিওরি MCQ টোটালটা ডিসকাস হবে। PDF তোমরা নোট পেয়ে যাচ্ছ, ঠিক আছে। মক টেস্ট কিন্তু এখানে দেওয়া হবে। পাশাপাশি আমাদের আরো অনেক ব্যাচ চলছে। কম্বাইন্ড ফাউন্ডেশন, রেল ফাউন্ডেশন, PSC মিসলেনিয়াস, আপার প্রাইমারি, NM GNM, WBKP ফাউন্ডেশন, এই ব্যাচগুলো কিন্তু চলছে। যাই হোক, তো আমরা শুরু করছি আজকে MCQ প্র্যাকটিস। প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1। যে কোশ্চেনগুলো খুব পরীক্ষা আসে সেইগুলো আমরা ডিসকাস করছি। কোশ্চেন নাম্বার 1, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? অপশন এ রাধাকান্ত দেব, অপশন বি দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশন সি রাজা রামমোহন রায়, অপশন ডি কেশবচন্দ্র সেন। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায়। অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। সময়টা কত, সালটা কত? 1815 সালে তিনি আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন। যদি বলো ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করে, সেটাও কিন্তু রাজা রামমোহন রায় 1828 সালে। পরবর্তী কোশ্চেনে আসবো, কোশ্চেন নাম্বার 2। জাতীয় কংগ্রেসের এবং মুসলিম লীগের মধ্যে কত সালে লখনৌ চুক্তি সম্পন্ন হয় বা স্বাক্ষরিত হয়? জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি কত সালে হয়? 1907, 1911, 1916 নাকি 1919? সঠিক উত্তর কি হবে এখানে? সঠিক উত্তর হবে 1916 সালে। 1916 সাল এখানে সঠিক উত্তর হবে। লখনৌ চুক্তি, কংগ্রেসের সঙ্গে মুসলিম লীগের চুক্তি হয় লখনৌ অধিবেশন 1916। অম্বিকাচরণ মজুমদার এই অধিবেশনের সভাপতি ছিলেন। কোশ্চেন নাম্বার 3-তে আসবো। তত্ত্বাবধানী সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? তত্ত্বাবধানী সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? প্রতিষ্ঠাতা কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। প্রতিষ্ঠাতা 1839 সালে তত্ত্বাবধানী সভা প্রতিষ্ঠিত হয়। অপশন বি সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 4। কে প্রথম ন্যাশনাল কংগ্রেস কথাটি ব্যবহার করেছিলেন? কে প্রথম, কোথায় এটি ব্যবহার করেন, কোন পত্রিকায়? কোশ্চেনটা আরো অন্যান্য ভাবে হতে পারে। ন্যাশনাল কংগ্রেস শব্দটি কোন পত্রিকায় ব্যবহার করেছেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি? বলতে হবে বেঙ্গলি পত্রিকায়। জাতীয় কংগ্রেস শব্দটি বেঙ্গলি পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এবং এই শব্দটি ব্যবহার করেছেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বেঙ্গলি পত্রিকা 1882 সালে। কংগ্রেস কথার অর্থ হচ্ছে জনগণের সমাবেশ। এটা আমেরিকার ইতিহাস থেকে নেওয়া, উত্তর আমেরিকা থেকে নেওয়া হয়েছে, এটা মাথায় রাখবে।
কোশ্চেন নাম্বার 5, জাসকর হিমালয়। জাসকর পর্বত এটি কোন হিমালয়ের মধ্যে পড়ছে? তো হিমালয় পর্বতমালা যেটা আমরা দেখব জম্মু কাশ্মীর থেকে শুরু হয়ে সেই অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে, মাঝখানে নেপাল বা চীনের কিছু অংশ, তিব্বতের কিছু অংশ পড়েছে। তো এই তোমার নেপাল, ভুটান, পশ্চিমবঙ্গ তো আছেই। তো এই হিমালয় পর্বতকে দৈর্ঘ্য বরাবর 3টে ভাগ করা হয়, প্রস্থ বরাবর আবার 4টি ভাগ করা হয়। তো এগুলোর ভাগের মধ্যে আর কি এই যে জাসকর পর্বত, এটি কোন হিমালয়ের প্রধান পর্বত শৃঙ্গ যদি আমরা দেখি, উচ্চ হিমালয়, ট্রান্স হিমালয়, কেন্দ্রীয় হিমালয়, মধ্য হিমালয়ের মধ্যে ট্রান্স বা টেথিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ ধরা হয়। কোশ্চেন নাম্বার 6, পশ্চিম হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিম হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিম হিমালয়, তার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে নাঙ্গা পর্বত। পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। ভারতের উচ্চতম শৃঙ্গ গর্ডন অস্টিন বা কেটুকেই কিন্তু ধরা হয়। একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাকে? কোশ্চেন নাম্বার 7 বলবে একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাকে। খুব আসে পরীক্ষায়। তারকনাথ গঙ্গোপাধ্যায়, অপশন এ, অপশন বি ডিরোজিও, অপশন সি আত্মারাম পান্ডুরঙ্গ, অপশন ডি মধুসূদন দত্ত। একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাকে? সঠিক উত্তর এখানে হবে অপশন বি ডিরোজিও। 1827-28 এই সময় নাগাদ এই অ্যাসোসিয়েশন তিনি প্রতিষ্ঠা করেছিলেন। কোশ্চেন নাম্বার 8, মরলে মিন্টো সংস্কার কত সালে ঘোষিত হয়? মরলে মিন্টো রিফর্মস, এটা কত সালে ঘোষিত হয়? কোশ্চেনটা কিন্তু পরীক্ষা আছে এবং আপকামিং ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষা আছে। এটা তো ডেট এসে গেছে জুন মাসে, এবং ইতিহাসটা কিন্তু আমি প্র্যাকটিস করাচ্ছি। বিগত বছরে যে সমস্ত প্রশ্ন এসছে, তোমরা আপকামিং ডব্লিউবিসিএস প্রিলিমস যারা দেবে, পড়াশোনাটা করো, রিভিশন করো, সাবজেক্ট ভিত্তিক রিভিশন করো, সময় তো আর নেই। মরলে মিন্টো সংস্কার এটা হয়েছে 1919 সালে, সরি 1909 সালে। 1919 সালে আসে যে মন্টেগু চেমসফোর্ড সংস্কার, মন্টেগু চেমসফোর্ড, সেটা 1919-এ, আর মরলে মিন্টো 1909। কোশ্চেন নাম্বার 9, প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয় কত সালে? প্রতিষ্ঠাতার নাম কি? প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতার নাম কি? আত্মারাম পান্ডুরঙ্গ, আত্মারাম পান্ডুরঙ্গ প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা। সালটা হচ্ছে 1867, মহারাষ্ট্রে আত্মীয় সমাজের প্রতিষ্ঠা করেছেন আত্মারাম, এই প্রার্থনা সমাজ। আত্মীয় সভাটা হচ্ছে শুরু করেছিলাম রাজা রামমোহন রায়, ব্রাহ্ম সভা রাজা রামমোহন রায়। আচ্ছা, পরবর্তী আমরা দেখব আর্য সমাজ হবে 1875, দয়ানন্দ সরস্বতী হচ্ছে প্রতিষ্ঠাতা। পাশাপাশি আর একটা সমাজ দেখবে সত্য সাধক সমাজ, জ্যোতিবা ফুলে, তার প্রতিষ্ঠাতা 1873 সালে সেটা প্রতিষ্ঠিত হয়। নববিধান ব্রাহ্ম সমাজ 1880 সালে প্রতিষ্ঠিত হয়। কোশ্চেন নাম্বার 10, 1906 সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয়? 1906 সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয়? ভারত সভা, মুসলিম লীগ, বেঙ্গল জমিদার লীগ, ভারতের কমিউনিস্ট পার্টি। সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর কি হবে তোমরা নিশ্চয়ই পারবে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তো এখানে উত্তর হবে মুসলিম লীগ। 1906 বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার নবাব সালিমুল্লাহর উদ্যোগে আগা খাঁর সভাপতিত্বে গঠিত হয় মুসলিম লীগ। বলতে হবে ভারত সভা, এটা গঠিত হয় 1876 সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বসুর উদ্যোগে। ভারতের কমিউনিস্ট পার্টি 1925।
1925 ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয় কানপুরে। মুজফর আহমেদ। কোশ্চেন নাম্বার 11, স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি কার? স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটিকে করেছেন অপশন এ অরবিন্দ ঘোষ, অপশন বি নেতাজি সুভাষচন্দ্র বসু, অপশন সি বাল গঙ্গাধর তিলক, অপশন ডি লালা লাজপত রায়। এটা আমরা প্রত্যেকে জানি, অপশন এখানে সঠিক উত্তর সি হয়ে যাবে, বাল গঙ্গাধর তিলক, যাকে বলা হয় মারাঠা কেশরী। মারাঠা বা মহারাট্টা এবং কেশরী নামে এই দুটো পত্রিকা তিনি সম্পাদনা করেছেন। গণপতি শিবাজী উৎসবের চালু তিনি করেন, মাথায় রাখবে। কোশ্চেন নাম্বার 12 বলছি গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপ ভারতের এই স্থানে অবস্থিত, এই স্থানটা এখানে কোনটি? নদিয়া, উত্তর 24 পরগনা, হাওড়া, সুন্দরবন অঞ্চল, উত্তর দক্ষিণ 24 পরগনা, অপশন ডি পূর্ব মেদিনীপুর ও হাওড়া। সক্রিয় বদ্বীপ অর্থাৎ বদ্বীপ গঠনের কাজ এখনো চলছে, এখনো বদ্বীপ গঠিত হচ্ছে। উত্তরটা কি হবে? সক্রিয় বদ্বীপ ভারতের কোন স্থানে রয়েছে? সঠিক উত্তর এখানে হবে অপশন বি সুন্দরবন অঞ্চল। কোশ্চেন নাম্বার 13, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে কত সালে? রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছেন কোন সালে? 1905, 1897, 1898, 1893। সালটা কত হবে? স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে বেলুড়ে, সেটা 1897 সালে। স্বামী বিবেকানন্দের শিকাগো সম্মেলন কত সালে হয়? এটাও পরীক্ষা আসে। তিনি আমেরিকার শিকাগোতে বক্তব্য রেখেছিলেন, সেই সালটা হচ্ছে 1893 সাল। এটা কিন্তু মাথায় রাখবে। কোশ্চেন নাম্বার 14, নিম্নলিখিত কোনটি ভুল? কোন বক্তব্যটি এখানে ভুল তোমাকে খুঁজে বার করতে হবে। ভুল বক্তব্য চারটে অপশনের মধ্যে আছে। অপশনে বলছে কৌটিল্য ছিলেন চন্দ্রগুপ্তের পথ প্রদর্শক পরামর্শদাতা। অপশন বি চন্দ্রগুপ্তের উত্তরাধিকারী হন তার পুত্র বিন্দুসার। অপশন সি চন্দ্রগুপ্ত গ্রিকদের কাছে পরিচিত ছিল অমিত্রা ঘাত হিসেবে। অপশন ডি চন্দ্রগুপ্ত দক্ষিণ ভারতের অনশনে প্রাণত্যাগ করেন। এখানে চন্দ্রগুপ্ত বলতে চন্দ্রগুপ্ত মৌর্যের কথা বলা হচ্ছে, চন্দ্রগুপ্ত বলতে চন্দ্রগুপ্ত মৌর্যের কথা বলা হচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, কৌটিল্য তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের পথপ্রদর্শক ছিলেন, এটা আমরা প্রত্যেকে জানি। সঠিক আছে। চন্দ্রগুপ্তের উত্তরাধিকারী হন তার পুত্র বিন্দুসার, এটাও সঠিক আছে। চন্দ্রগুপ্ত গ্রিকদের কাছে পরিচিত অমিত্রা ঘাত হিসেবে, এটা কিন্তু ভুল। অমিত্রা ঘাত উপাধি ছিল বিন্দুসারের, এটা ছিল বিন্দুসারের উপাধি। তাহলে আমরা অপশন সিটাকে নেব, এটা ভুল। এবং চন্দ্রগুপ্ত মৌর্য তিনি জৈন ধর্ম গ্রহণ করেন এবং জৈন প্রথা অনুসারে দক্ষিণ ভারতের শ্রবণবেলগোলা নামক স্থানে তিনি অনশনে প্রাণত্যাগ করেছিলেন, অর্থাৎ অপশন ডিটাও সঠিক আছে। অপশন সি এখানে সঠিক হবে না, এটা ভুল, কারণ অমিত্রা ঘাত উপাধি ছিল বিন্দুসারের। চন্দ্রগুপ্ত পরিচিত ছিল গ্রিকদের কাছে স্যান্ড্রোকোট্টাস নামে, স্যান্ড্রোকোট্টাস নামে তিনি পরিচিত ছিল গ্রিকদের কাছে, এটা মাথায় রাখবে। পরবর্তী কোশ্চেন আসবো, কোশ্চেন নাম্বার 15 বলছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? নীলগিরি পর্বত যেটা পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতের মিলন স্থল, যেটা আমরা তামিলনাড়ু রাজ্যের উপরে পাচ্ছি। তামিলনাড়ু, কিছু কেরালা, নীলগিরি পার্বত্য অঞ্চল পড়ছে নীলগিরি পর্বত। তাহলে পূর্বঘাট পশ্চিমঘাট পর্বত মিলিত হচ্ছে নীলগিরি পর্বতে। এই নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হবে দোদা-বেতা। অপশন সি সঠিক উত্তর হবে। যদি বলা হয় জিন্দাগাদা এটি কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, আমরা দেখব ইস্টার্ন ঘাট বা পূর্ব ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি হবে? পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জিন্দাগাদা।
গুরু শিখর এটা আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর। আনাইমুদি এটা হচ্ছে পশ্চিম ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, ওয়েস্টার্ন ঘাট বা পশ্চিম ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। পশ্চিম ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, পূর্ব ঘাট বললে জিন্দাগাদা, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর এবং নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা। কোশ্চেন নাম্বার 16, বলো কোন সূত্রে বা কোন গ্রন্থে বলা হয়েছে যে শ্রীনগর শহরের স্থপতি হচ্ছে সম্রাট অশোক? শ্রীনগরটা কোথায়? জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর। বর্তমান জম্মু কাশ্মীর একটা ইউনিয়ন টেরিটরি, বর্তমান কেন্দ্রশাসিত অঞ্চল, বাট তার রাজধানী কিন্তু শ্রীনগরই আছে। তো এই শ্রীনগর এই সম্পর্কে আমরা জানতে পারি কোথা থেকে, যে শ্রীনগর শহরের স্থপতি ছিল সম্রাট অশোক। এটা আমরা অপশন এ রাজ তরঙ্গিনী থেকে পাচ্ছি। রাজ তরঙ্গিনী এটা কে লিখেছেন? কলহন, কবি কলহন রচিত রাজ তরঙ্গিনী, যেখানে কাশ্মীরের ইতিহাস আমরা জানতে পারি। কোশ্চেন নাম্বার 17 বলছে দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ। দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ এটি কোথায়? এটা প্রতিষ্ঠা করেন কে? দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর কি হবে? দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ প্রতিষ্ঠাতা হচ্ছে লালা হংসরাজ। 1886 সালে এটার প্রতিষ্ঠা তিনি করেন। কোশ্চেন নাম্বার 18 সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা কে? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন নিম্নের কে? স্বামী দয়ানন্দ সরস্বতী, গোপাল কৃষ্ণ গোখলে, মহাত্মা গান্ধী নাকি রাজ নারায়ণ বসু? বলো কোশ্চেন নাম্বার 18, এখানে সঠিক উত্তর তুমি কি করবে? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় দেয়, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। উত্তর অপশন এ বি হবে, গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে যাকে বলা হয় গান্ধীজির রাজনৈতিক গুরু, বা মোহাম্মদ আলী জিন্নাহ তারও রাজনৈতিক গুরু কিন্তু ছিল গোপাল কৃষ্ণ গোখলে। তো এই সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছে, সালটা হচ্ছে কত? সালটা হচ্ছে 1905। প্রতিষ্ঠা সাল 1905, সালটা কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে। কোশ্চেন নাম্বার 19 মৌর্য যুগে কণ্টকা শোধনাগার বলতে কি বোঝানো হয়? অপশন এ রাজকোষাগার, অপশন বি দেওয়ানি আদালত, অপশন সি থানা নাকি অপশন ডি ফৌজদারি আদালত? সঠিক উত্তর কি হবে? মৌর্য যুগ। মৌর্য সাম্রাজ্যে প্রতিষ্ঠাতা আমরা জানি চন্দ্রগুপ্ত মৌর্য। কৌটিল্যের সাহায্যে তিনি ধননন্দকে উচ্ছেদ করে মগধে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন, এবং মৌর্য বংশের পরবর্তী রাজাগুলো যদি আমরা দেখি, চন্দ্রগুপ্ত মৌর্য, পরে বিন্দুসার এবং তারপর অশোক। সম্রাট অশোককে গোটা মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা ধরা হয়। তো সম্রাট অশোক সম্পর্কে অনেক কিছু ইনফরমেশন কিন্তু মৌর্য যুগে আমরা জানি। যাই হোক, মৌর্য যুগে কণ্টকা শোধনাগার বলতে বোঝানো হতো ফৌজদারি আদালতকে। দেখো আদালত দুই প্রকার, একটা জমি জায়গা কেস আর একটা হচ্ছে মারপিট ঝামেলা, এগুলো ফৌজদারি, যেটাকে আমরা ক্রিমিনাল কোর্ট বলে থাকি ইংলিশে, আর দেওয়ানি আদালত যেটাকে সিভিল কোর্ট বলা হয়। কোশ্চেন নাম্বার 20 তে আসবো, ছোটনাগপুর মালভূমি গঠিত প্রধানত কোন শিলা দ্বারা? প্রত্যেকে অ্যান্সার করবে। সঠিক উত্তর এখানে কি হবে? ছোটনাগপুর মালভূমি গঠিত প্রধানত কোন শিলা দ্বারা? বেলেপাথর, চুনাপাথর, শেল, গ্রানাইট, চুনাপাথর, ডলোমাইট, আর্কান যুগের গ্রানাইট নিস নাকি গন্ডোয়ানা কয়লা বেলেপাথর চুনাপাথর দ্বারা? এটা প্রাচীন শিলা বা আগ্নেয় শিলা দ্বারা গঠিত, গ্রানাইট নিস দ্বারা গঠিত। তো আমাদের যে সমস্ত ব্যাচ চলছে আমি প্রথমে ডিসকাস করেছি, আমি আর বেশি কথা বলছি না। এখানে নতুন নতুন অনেক ব্যাচ আছে, স্পেশালি মিসলেনিয়াস, কম্বাইন্ড ফাউন্ডেশন, ডব্লিউবি ফাউন্ডেশন, পাশাপাশি পঞ্চায়েতের একটা ব্যাচ শুরু হচ্ছে। কোশ্চেন নাম্বার 21 আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? স্যাডেল পিক, ডায়াবল শৃঙ্গ, কার নিকোবর নাকি কোনোটি নয়? আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় দেয়। আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম হয়ে যাবে অপশন এ স্যাডেল পিক বা স্যাডেল শৃঙ্গ। কোশ্চেন নাম্বার 22 আইহোল প্রশস্তি থেকে আমরা কোন বংশের পরিচয় পাই? কোন বংশের পরিচয় পাচ্ছে আইহোল প্রশস্তি থেকে? আইহোল প্রশস্তি কে লিখেছেন?
আইহোল প্রশস্তি এর রচয়িতা কে? রবি কীর্তি। আইহোল প্রশস্তি রচয়িতা হচ্ছে রবি কীর্তি। এবং এটা থেকে আমরা দ্বিতীয় পুলকেশীর ইতিহাস জানতে পারি। রাজা দ্বিতীয় পুলকেশীর সময়কালে তার সভাকবি ছিল রবি কীর্তি। দ্বিতীয় পুলকেশী, তার ইতিহাস আমরা জানতে পারি আইহোল প্রশস্তি থেকে। দ্বিতীয় পুলকেশী কোন বংশের রাজা ছিল? বাতাপি চালুক্য বংশ। বাতাপি চালুক্য বংশের রাজা ছিল তোমার কে? দ্বিতীয় পুলকেশী। তো আইহোল প্রশস্তি থেকে আমরা বাতাপি চালুক্য বংশ সম্পর্কে জানতে পারি। পরবর্তী কোশ্চেন আসবো, কোশ্চেন নাম্বার 23। ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরির নাম কি? ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরির নাম কি হবে? আন্দামান দ্বীপ, নিকোবর দ্বীপ, ব্যারেন দ্বীপ, তাম্বান দ্বীপ। সক্রিয় আগ্নেয়গিরি একমাত্র আমরা ব্যারেন দ্বীপপুঞ্জ দেখতে পাবো। ব্যারেন দ্বীপ সঠিক উত্তর হবে। অপশন সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 24। লাক্ষা দ্বীপপুঞ্জকে আমরা কি বলি? প্রবাল দ্বীপপুঞ্জ, আগ্নেয় দ্বীপপুঞ্জ, টেকটনিক দ্বীপপুঞ্জ নাকি পলিগঠিত দ্বীপপুঞ্জ? কি হবে এখানে সঠিক উত্তর? উত্তর হবে অপশন এ, প্রবাল দ্বীপপুঞ্জ। কোরাল রিফ বা প্রবাল দ্বীপপুঞ্জ বলা হয়। লাক্ষাদ্বীপ ভারতের একটি রাজ্য নাকি কেন্দ্রশাসিত অঞ্চল বলবে? লাক্ষাদ্বীপ এটা একটা কেন্দ্রশাসিত অঞ্চল, ইউনিয়ন টেরিটরি, এবং এটা হচ্ছে আয়তনে ক্ষুদ্রতম। এটা হচ্ছে সব থেকে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল। এর রাজধানী কি? কাভারাত্তি। এর হচ্ছে ক্যাপিটাল বা রাজধানী। কোশ্চেন নাম্বার 25 বলছে কার্বন সবচেয়ে বেশি আছে কোন কয়লায়? তো কয়লার আমরা বেশ কিছু প্রকারভেদ জানি, যেমন অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট। এই যে কয়লার প্রকারভেদগুলো আছে, সব থেকে ভালো কয়লা বা উচ্চ মানের কয়লার নাম কি? উচ্চ মানের কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইট। র্যাঙ্কিং যদি করো এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড হচ্ছে বিটুমিনাস। তাহলে এটা হয়ে গেল উচ্চ মানের, অর্থাৎ এটা হচ্ছে ফার্স্ট বয়। সেকেন্ড হচ্ছে তোমার বিটুমিনাস, 3 নম্বর হচ্ছে লিগনাইট, এবং সব থেকে লাস্টে আছে পিট কয়লা। অর্থাৎ পিট কয়লা এটা হচ্ছে চতুর্থ পজিশন, অর্থাৎ এটা সব থেকে নিম্নমানের কয়লা। এখন কয়লা মানে সেখানে কার্বন তো আছে, কার্বনের পরিমাণ বেশি কোনটায়, সেটাই হচ্ছে সব থেকে ভালো। অর্থাৎ এখানে প্রথম উচ্চমানের কয়লা অ্যান্থ্রাসাইট, যেখানে কার্বনের পরিমাণটা সব থেকে বেশি, এবং সব থেকে কম কার্বন আমরা দেখব পিট কয়লাতে। এখন প্রশ্ন হচ্ছে যে ভারতবর্ষে আমরা আমাদের যে কয়লা ভান্ডার আছে, সেখানে সব থেকে বেশি কোন প্রকারভেদ পাওয়া যায়, অর্থাৎ ভারতে কোন ধরনের কয়লা বেশি পাওয়া যায়? উত্তর হবে বিটুমিনাস। এখানে মনে রাখবে এই বিটুমিনাস ভারতে, তথা যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলা হয় যে ওয়েস্ট বেঙ্গলে কোন কয়লা বেশি, সেটাও কিন্তু বিটুমিনাস হবে। ভারতে তথা পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি পাওয়া যায় এই কয়লা। ভারতের প্রথম কয়লা খনি কোথায় পাওয়া যায় বলতো? ভারতের প্রথম কয়লা খনি হচ্ছে পশ্চিমবঙ্গের রানীগঞ্জ, ভারতের প্রথম কয়লা খনি।
সে ইংরেজদের আমলে এটা আবিষ্কৃত হয়েছে। তো এই কয়লা সম্পর্কে আমরা দেখবো দামোদর নদী অববাহিকায় সব থেকে 80% বেশি কয়লা পাওয়া যায় বা কয়লা ভান্ডার রয়েছে। আমাদের ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ অল্প হলেও পাওয়া যায় কয়লা। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কয়লা। ঠিক আছে, পাশাপাশি আমরা দেখব ঝাড়খণ্ড, উড়িষ্যা এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রচুর কয়লা পাওয়া যায়। কোশ্চেন নম্বর 26, ইলবার্ট বিল বিতর্ক হয় কত সালে? এটা তোমরা হোমওয়ার্ক করো এবং 25টা কোশ্চেনের মধ্যে কটা প্রশ্ন তোমার সঠিক হয়েছে, কটা ভুল গেছে, এইগুলো কিন্তু ফাইন্ড আউট করতে হবে, খুঁজতে হবে কোন সাবজেক্টে তোমার ভুল হয়েছে, কোন সাবজেক্ট, তারপর খুঁজতে হবে কোন চ্যাপ্টারটা তোমার ভুল হলো। তাহলে সেই সাবজেক্টের পরে চ্যাপ্টারটা তুমি দেখো, সেটা একবার পড়ে নাও। ঠিক আছে, এইভাবে তোমার ভুলগুলোকে দ্রুত সংশোধন করতে হবে, তবেই দেখবে তোমার প্রস্তুতিটা সলিড হচ্ছে। ঠিক আছে, প্রত্যেকে যারা ক্লাসে ছিলে আমাদের ফ্রি ক্লাসগুলো দেখতে থাকো। পাশাপাশি আমাদের প্রচুর ব্যাচ কিন্তু চলছে অলরেডি। TWS একাডেমি অ্যাপে কিছু নতুন ব্যাচও শুরু হচ্ছে, পঞ্চায়েত রিলেটেড ব্যাচ, WBP নতুন ব্যাচ। দেখো অনেকে লাইভ ব্যাচ চায়, কারণ একটা ব্যাচ হয়ে যায়, একটা ডিউরেশন থাকে 3 মাস 4 মাস 5 মাস 6 মাস, তারপর আবার অনেকে লাইভ ক্লাস চায়, অনেক রিকোয়েস্ট থাকে, নতুন বিজ্ঞপ্তি আসবে, যার ফলে আমাদেরও কিন্তু ব্যাচ করতে হয়। ঠিক আছে, যাই হোক, তো যারা ক্লাসগুলো আমাদের করতে থাকো, পড়াশোনা করতে থাকো, পজিটিভলি করতে থাকো, যে পাওয়ার জন্য, হ্যাঁ চাকরি পেতে হবে সেই জন্য পড়ো, কি হবে না হবে অত ভেবে লাভ নেই, তুমি পড়ে যাও। ওকে, তোমার প্রস্তুতিটাকে তুমি সেটার দিকে নজর দাও, তোমার প্রস্তুতির উপর তুমি জোর দাও। ওকে, তবে কিন্তু সফলতাটা আসবে দ্রুত। নানান রকম ভাবনা চিন্তা করে কি হয় কি হবে এত কিছু ভাবলে হবে না। তোমার টার্গেট চাকরি পাওয়া, তাহলে টার্গেট চাকরি পেতে গেলে কি হবে, তোমাকে পড়তে হবে, তোমাকে সাবজেক্টগুলোকে রেডি করতে হবে। ঠিক আছে, তবেই কিন্তু সম্ভব। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা, বাই।